এক কাপ চা, একটি আরামকেদারা, আর এই গল্পশালা এমন এক জগৎ যেখানে সময়ের সব সীমা হারিয়ে যায়। স্বাগতম আপনাকে নিজের গল্প ঘরে। এখানে পাবেন মাটির, আকাশের আর জীবনের মেলবন্ধনের গল্প। গল্পশালা মানে মনের ধারার মতো গল্প, মন ভোলার মতো সুর। গল্পশালার থেকে আজকের গল্প শয়তানের পুনর্জন্ম। গল্প পাঠে আমি মৃন্ময়। শুরু হচ্ছে আজকের গল্প। পূর্ব আটলান্টিক মহাসাগরের বুকে এমন একটি দ্বীপ থাকতে পারে তা চিন্তারও অতীত। সুউচ্চ খাড়াই পাথুরে পাহাড়ে ঘেরা, ভারী কুয়াশার আস্তরণে আবৃত। আকাশ বা জলপথ হতে দেখলে মনে হয় সাগরের বুক চিরে একটা বিশালকায় আগ্নেয়গিরির পূর্ণ ঔদ্ধত্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বুঝি গর্জে উঠে গল গল করে লাভা উদ্গীরণ শুরু করবে। পাথুরে প্রাচীরকে ঘিরে সমুদ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামুদ্রিক মারণ ফাঁদ, চোরা ঘূর্ণিবলয় যা অচিরেই বড় বড় জাহাজকে টেনে নিতে পারে সমুদ্র গহ্বরে। অবাক হবার মতো ঘটনা হলো, পৃথিবীর মানচিত্রে এই অচেনা ভুবনের কোনো উল্লেখ মাত্র নেই। বোয়িং ব্ল্যাক হর্ন ৭৭ দিক নির্ণয় ভুল করে যখন ভেঙে পড়ল ওই পাথুরে প্রাচীরের গায়ে, আকাশে দেখা গেল ৩টি প্যারাশুট ৩ অভিযাত্রী সহ ধীরে ধীরে ভাসতে ভাসতে অবতরণ করছে। একসময় ৩টি প্যারাশুটই হারিয়ে গেল ঘন কুয়াশার অন্তরালে। ৩ হতভাগ্য অভিযাত্রী যে কোথায় অবতরণ করলো তা বলা অসম্ভব। চেতনা ফিরে পেয়ে ভারী চোখের পাতা ধীরে ধীরে মেলে প্রফেসর জন গ্রাহাম বেল গাছগাছালি আর গাছের ঝুপসি পাতার ফাঁক দিয়ে নীল আকাশ দেখার ব্যর্থ চেষ্টা করে ক্ষান্ত হলেন। গাছের ডালপালার খোঁচায় শরীরের বেশ কিছু জায়গা ছিঁড়ে চেঁচে গেছে, তা বেশ বুঝতে পারছেন জন। টনটন করছে ক্ষতস্থানগুলো। প্যারাশুটের কাপড় আর শক্ত দড়ি সুবৃহৎ গাছটার ডালপালায় জড়িয়ে আছে, আর তিনি ঝুলে রয়েছেন মাটি থেকে কয়েক ফুট উপরে। ভাগ্যিস প্যারাশুটের বেল্ট ছিঁড়ে যায়নি, না হলে অচেতন অবস্থায় মাটিতে পড়লে যে কি হতো তা স্বয়ং যিশুই জানেন। ঘন কুয়াশার মধ্যে দীর্ঘক্ষণ থাকার ফলে শ্বাস প্রশ্বাসের বেশ কষ্ট হচ্ছে। কোনো রকমে এদিক ওদিক চেয়ে দেখলেন তিনি, না, তার সঙ্গের বাকি 2 অভিযাত্রীর চিহ্ন মাত্র দেখতে পেলেন না কোথাও। রকি আর লালা, তারা বেঁচে আছে তো, নাকি পাথুরে প্রাচীরে বা মাটিতে পড়ে মৃত্যু হয়েছে তাদের? অজানা আশঙ্কায় জনের মন ব্যাকুল হয়ে উঠল এবার। তারা 3 জনেই তো একসাথে ঝাঁপিয়েছিলেন প্লেন থেকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচবার আশায়। আকাশপথে এই অদ্ভুত কুয়াশা ঢাকা প্রান্তরের সীমানা ছোঁয়ার সাথে সাথেই ভারী অদ্ভুতভাবে উড়োজাহাজের যন্ত্রাংশ বিকল হয়ে গিয়ে সেটি শোঁ শোঁ করে পাথুরে প্রাচীরের প্রতি আকৃষ্ট হতে থাকে। উফ, সে কি ভয়ঙ্কর! মনে মনে সজ্ঞোক্তি করলেন জন। কালক্ষেপ না করে ওরা লাফিয়ে পড়েন এক অনিশ্চিত পথে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন কুয়াশার ফলে 3 জনেই ছত্রভঙ্গ হয়ে যান একে অপরের থেকে। রকি ও তার বান্ধবী লালা কবিরাজি শিক্ষার্থী, নানা গাছগাছাড়া শিকড় বাকড়ে নিয়েই তাদের কাজ। এদিকে জন একজন ভ্রমণ পিপাসু মানুষ, সেই সাথে নানা ধরনের উদ্ভিদ নিয়েও তার জ্ঞান অপরিসীম। ফিলাডেলফিয়ার এক চার্চের তত্ত্বাবধানে কবিরাজি শাস্ত্র, জীবনদায়ী ওষুধ ও বিশ্বব্যাপী তার প্রসারণ নিয়ে এক অনুষ্ঠানের মঞ্চে ভাগ্যবশত জনের সাথে রকি আর লালার আলাপ হয়ে যায়। রকি জনের কাছে আফ্রিকাস্থিত গিনি প্রদেশের অভিযানের প্রস্তাব রাখে। ওখানের জঙ্গলে নাকি হুলি উপজাতির বাস। ওই উপজাতি গোষ্ঠীর আদিবাসী ওঝারা নানান উদ্ভিদ ও গাছগাছাড়া শেকড় বাকড় নিয়ে জীবনদায়ী ওষুধ বানাতে সিদ্ধহস্ত।
তাই ভ্রমণ ও নতুন উদ্ভিদ ও জড়িবুটির জ্ঞান অর্জনের টানে প্রফেসর রাজি হয়ে যান এই অভিযানের পক্ষে। আহা, ছেলেটার আর মেয়েটার একদম কাঁচা বয়স, আর কয়েক মাস পরেই তো ওদের বিয়ে। ওদের যেন কোনো ক্ষতি না হয়। হে যিশু, তোমার সন্তানদের মঙ্গল করো। বিড়বিড় করে মনে মনে প্রার্থনা করলেন জন। সকল চিন্তার জাল কেটে একটা অতি ক্ষীণ অথচ গভীর দ্রিম দ্রিম শব্দতরঙ্গ জনের কানে এসে প্রবেশ করল। অনেকটা আদ্যিকালের রণদামাম ধ্বনির মতো শব্দটা। উৎকণ্ঠ হয়ে জন শব্দের উৎসস্থল নিশ্চিত করার চেষ্টা করলেন, কিন্তু শব্দটা এতটাই ক্ষীণ যে সঠিক ধারণা করতে পারলেন না। তবে কি এই অচেনা বেনামি দ্বীপে মানুষের বাস আছে? মানুষ মানে তো জীবনের আশা। এই অচেনা অজানা স্থানে রকি লালাকে উদ্ধারের জন্য তো কারো সাহায্য দরকার। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন জন, আর মুহূর্তের মধ্যে তার অভিজ্ঞ অভিযাত্রীর রক্ত তৎপর হয়ে উঠল। কালক্ষেপ না করে তার ডান পায়ের বুটের ভাঁজে গুজে রাখা সর্বক্ষণের সঙ্গী ছুরিটা কোনো ক্রমে টেনে বের করে প্যারাশুটের স্ট্র্যাপটা কাটতেই কয়েক ফুট নিচে শক্ত পাথুরে জমির উপর গিয়ে পড়লেন তিনি, আর তার পা হড়কে গিয়ে তিনি পড়ে গেলেন। হাত দিয়ে মাটি ছুঁয়ে পরীক্ষা করে বুঝলেন মাটি পাথুরে হলেও পিচ্ছিল শ্যাওলায় পরিপূর্ণ ও সামান্য তপ্তও বটে। প্যারাশুটে অবতরণের সময় যেটা কুয়াশা বলে অনুভব করেছিলেন তা আদৌ কুয়াশা নয়, বরং বাষ্প, যা পাথুরে জমি থেকে নিঃসৃত হয়ে চলেছে একটানা, অনেকটা কাঠকয়লার উনুনের ধোঁয়ার মতোই। প্রফেসর বেশ অবাক হয়ে গেলেন প্রকৃতির এই আশ্চর্য দৃষ্টি দেখে। আশপাশের গাছগাছালিগুলো কেমন অচেনা ঠেকল তার অভিজ্ঞ চোখে। সামনে একটা টিলা দেখে এবার এগিয়ে গেলেন, আর যতদূর চোখ যায় চেয়ে দেখতে লাগলেন অজানা অচেনা এক অদ্ভুত জগৎকে। টিলা নেমে গেছে বেশ খানিকটা দূরে আর গিয়ে মিশেছে এক বিশাল পরিধি নিয়ে ঘেঁষো প্রান্তরে। ঘাসগুলো বড় অদ্ভুত, প্রায় বুক সমান উঁচু উঁচু, কিন্তু মৃত শুকনো আর ফ্যাকাশে। প্রান্তরের মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় অচেনা গাছের দঙ্গল, কিন্তু সে গাছের পাতা কিন্তু সবুজ নয়। সেগুলো কালো আর রুক্ষ ও কেমন যেন সংকুচিত। এছাড়াও তার নজরে এলো বড় বড় ঘাসের মাঝে কিছু বিশালাকায় কালো পাথরের সারি। ভারী অদ্ভুত তো। এত জায়গা ঘুরেছি, কিন্তু এমনতর মৃত ভূমি এর আগে কোথাও চোখে পড়েনি। এ কোন মৃতর রাজ্যে এসে পড়লাম? বিড়বিড় করে নিজের মনেই বলে উঠলেন প্রফেসর জন গ্রাহামবেল। আবারও সেই একই দ্রিম দ্রিম শব্দ শুনতে পেলেন প্রফেসর। শব্দের উৎস ধরে এগোতে লাগলেন, কিন্তু শরীর যে বাধা দেয়। বড় ক্লান্তি চেপে ধরছে তাকে। পা দুটো যেন কিছুতেই সঙ্গ দিতে চায় না। মন বলছে না এগোতে, সামনে যে ঘোর বিপদ, কিন্তু তার বিবেক তাকে মনে করিয়ে দিচ্ছে রকি আর লালার কথা। তাদেরকেও যে খুঁজে বার করতে হবে তাকেই, সে যেভাবেই হোক। তাতে মৃত্যু আসলেও পিছপা হবেন না তিনি। এই কদিনের মধ্যেই যে বড় ভালোবেসে ফেলেছেন তার দুই প্রাণখোলা অসমবয়সী হাসি খুশি বন্ধু যুগলকে। হঠাৎ করে মনে পড়ল তার পিঠের কিট ব্যাগটির কথা। প্রায় ভুলেই গিয়েছিলেন সেটির কথা এই অদ্ভুত অচেনা জগতে পা রেখে। ওই ব্যাগটি তার প্রতিটি অভিযানের সাথী। ওটির মধ্যে প্রাথমিক চিকিৎসার ওষুধ থেকে আরম্ভ করে শুকনো খাবার, আগুন জ্বালাবার সরঞ্জাম, গগলস, টুপি, ব্র্যান্ডির বোতল, কি নেই। এদিকে বেলা পড়ে আসছে, আর বেশিক্ষণ সময় নেই। সন্ধে নামার আগেই সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। এই কথা মনে হতেই ঝপ করে পিঠ থেকে ব্যাগ নামিয়ে তার প্রিয় ক্যানোপি টুপি আর ব্র্যান্ডির বোতলটি বার করে নিলেন জন। এখন এগুলো তার সবচেয়ে বেশি প্রয়োজন।
আর দেরি না করে কয়েক ঢোক ব্র্যান্ডি পান করলেন। তরল পানীয় তার জাদু দেখালো প্রায় সাথে সাথেই। শরীরে ও মনে নতুন উদ্যম সঞ্চারিত হলো যেন। এবার ধীরে ধীরে শ্যাওলা পোড়া পাথুরে জমির উপর দিয়ে খুব সাবধানে টিলা থেকে নেমে পড়লেন জন, আর সকল দ্বিধা সংকোচ ঝেড়ে ফেলে শব্দটা যেদিক থেকে আসছে ঠিক সেদিক পানে এগিয়ে চললেন বুক সমান উঁচু ঘাসের ঝোপঝাড় ঠেলে। প্রায় অনেকক্ষণ চলার পর টিলা থেকে যেগুলো উঁচু কালো পাথর বলে ভেবেছিলেন, সেগুলির কাছাকাছি পৌঁছে জন ঘোরতর অবাক হয়ে দেখলেন যে পাথরগুলো এক একটা দানবীয় কালো পাথরের মূর্তি। কয়েক হাত অন্তর অন্তর সার দিয়ে এমনভাবে সাজানো আছে যে দেখে মনে হয় পথ নির্দেশ হিসেবে এগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু মূর্তিগুলো দেখে মালুম হচ্ছে বেশ কয়েক যুগ আগে তৈরি করা হয়েছিল পাথর খুঁদে। কারাই বা তৈরি করেছিল এই আশ্চর্য পাথরের মূর্তি? বেশ কৌতূহল নিয়ে প্রফেসর একটা মূর্তি ছুঁয়ে দেখতে গিয়ে ভীষণ রকমভাবে চমকে উঠলেন। এ কি, মূর্তি যে জীবন্ত! শ্বাস প্রশ্বাসের হালকা একটা স্পন্দন অনুভব করা যাচ্ছে। এ তো অসম্ভব! ভয় বিহল হয়ে ছিটকে সরে আসতে গিয়ে তার পা কিছুতে জড়িয়ে গেল, আর তিনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। আবারও চমকে উঠলেন, একটা ধরবিহীন নরকঙ্কাল তার পায়ে পুরো জড়িয়ে গিয়েছে কি করে যেন। কিন্তু পরক্ষণেই প্রচণ্ড ভয়ে দিশেহারা প্রফেসর প্রায় পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, না না না, হে প্রভু, প্রভু রক্ষা করো! কঙ্কালটাও নড়ছে, তার পায়ের চামড়া মাংসহীন শক্ত হাড়গুলো যেন চেপে বসতে চাইছে। যত বেলা শেষ হয়ে আসছে আর সন্ধ্যের আবছা অন্ধকার ঘনাচ্ছে, অদ্ভুত অচেনা জগতের মৃতেরা প্রাণ ফিরে পাচ্ছে। অচেনা গাছগুলো ধীরে ধীরে তাদের সংকুচিত পাতা মেলে ধরছে। ও কি, এসব কি দেখছে জন? গাছের পাতাগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে। উৎকট একটা রক্ত মাংস পচা গন্ধ দ্বীপটাকে গ্রাস করছে। জন প্রায় পাগলের মতো এবার দৌড়তে শুরু করলেন মূর্তিগুলোকে অনুসরণ করে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছালেন একটা বৃহৎ আকারের পৌরাণিক আমলের তৈরি স্মৃতিসৌধর সামনে, যার তোরণদ্বারের দুটি পাশে দুটি আদিম যুগের পাথুরে ড্রাগনের মূর্তি। বিচিত্র কলা কারুকার্য চিত্রিত সৌধের দেওয়ালে রয়েছে। বড় পরিচিত লাগলো। কোথায় যে দেখেছেন এই সৌধের ছবি তা কিছুতেই মনে করতে পারলেন না তিনি। সৌধের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য হাড়গোড়, আর রয়েছে তাজা রক্তমাখা একটা মানব করটি আর মরচে ধরা তরবারি মাটিতে গাঁথা। এতটা পথ দৌড়ে আসার ফলে প্রফেসরের শ্বাসকষ্ট আবার ফিরে এলো। নিজের চিন্তাধারা লোপ পাওয়ার হাতে উন্মোচিত হলো কোনো জাদু বলে। সৌধের অতল গহ্বর থেকে একটা চেনা নারীকণ্ঠের বিপুল ভয়ার্ত আর্তনাদে চোরাচর কেঁপে উঠল, প্রফেসর বাঁচান! কম্পিত চিত্তে প্রফেসর জন চিনতে পারলেন এ কণ্ঠস্বর তার প্রিয় লালার। কিন্তু সর্বোপরি রক্তজল করা হুঙ্কার ও নারকীয় প্রেতাত্মাসূচক হাসি ও রণদামার এক নাগাড়ে দ্রিম দ্রিম শব্দব্রহ্ম সেই আরতি চাপা দিয়ে দিল অবলীলায়। থরথর করে কেঁপে উঠলেন জন। আসন্ন নিশ্চিত মৃত্যুর ভয়ের তারসে তার শরীরের প্রতিটা কোষ কেঁপে উঠল। আর বিদ্যুৎ ঝলকের মতো তার মনে পড়ে গেল পেনসিলভেনিয়ার এক গির্জার 100 বর্ষ পুরনো বাইবেলে আঁকা শয়তানের কবরের চিত্রটির কথা। সেখানে লেখা ছিল কোনো ইহুদি নারীর রক্তপানে শয়তান পুনর্জীবন লাভ করবে। হায় ঈশ্বর, লালাও যে এক ইহুদি! শ্রান্ত ক্লান্ত প্রফেসর জন গ্রাহাম বেল প্রস্তরবোধ হতচকিত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লেন নিরাশ হতোদ্যম হয়ে। অট্টহাসি আর নারকীয় গর্জনের প্রচণ্ডতা দ্বীপের পাথর প্রাচীরে
প্রতিফলিত হতে লাগলো, আর শয়ে শয়ে কঙ্কালের খটখট হাড়ের শব্দ ধীরে ধীরে ঘিরে ধরল প্রফেসরকে। সেই সাথে কাল রাত্রির নিকষ অন্ধকার গ্রাস করল ওই অজানা দ্বীপটাকে।